হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি নতুন একটি ক্লাস, পাইথন থেকে 25 নম্বর ক্লাস। আর 25 নম্বর ক্লাস থেকে শুরু হচ্ছে আমাদের অধ্যায় 7, মানে 7 নম্বর অধ্যায় আজকে আমরা শুরু করব। আমাদের 7 নম্বর অধ্যায়ের নাম হবে কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে হচ্ছে শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট। ঠিক আছে, তো আজকের অধ্যায়ে আমরা যেটা করব এর কিন্তু মানে অনেকটাই পার্ট কিন্তু আমাদের ফ্লো অফ কন্ট্রোলের মধ্যে হয়ে গিয়েছে। কারণ ফ্লো অফ কন্ট্রোলের মধ্যে আমরা যে 3 ধরনের ফ্লো দেখেছিলাম, তার মধ্যে একটা পার্ট ছিল সিকোয়েন্সিয়াল ফ্লো, কন্ডিশনাল ফ্লো এবং ইটারেটিভ ফ্লো। এই যে কন্ডিশনাল ফ্লোটা আমরা দেখলাম, এটাই কিন্তু আমাদের 7 নম্বর চ্যাপ্টারে আছে। আবার যে ইটারেটিভ পার্টটা আছে, এটা আমাদের 8 নম্বর চ্যাপ্টারে আছে। তো তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে খুব সুবিধা হবে যারা তোমরা আমাদের এই 6 নম্বর অধ্যায়ের ক্লাসগুলো দেখে নিয়েছো। যারা দেখোনি, যারা এই ভিডিও প্রথম দেখছো, তাদেরকে অবশ্যই বলবো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে প্লেলিস্ট পেয়ে যাবে বা চ্যানেলের মেন পেজ থেকে পেয়ে যাবে। তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। আর ক্লাস 11-এর ভাই বোনদের বলবো তোমরা কিন্তু তোমাদের সমস্ত ভিডিও দেওয়াই আছে, তোমাদের কিন্তু এখনকার স্টুডেন্টের মতো অপেক্ষা করার দরকার নেই, তোমাদের সমস্ত ক্লাসগুলো দেওয়াই আছে, প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তো এখন আমরা আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাসটা কিন্তু আমরা সেই আগের বারের মতো বিবি কুণ্ডুর বই থেকে সলভ করব। কারণ আর এই বইটার জন্য স্যার রাজেন্দ্রগিরি এবং শুভমগিরি স্যারদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর বইটি তৈরি করার জন্য। তো শুরু করছি আজকের ক্লাস। এই ক্লাসে আমরা দেখে নেব, আজকের ক্লাসে 7 নম্বর অধ্যায়ে দেখব হচ্ছে শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট কি, এটা কত প্রকার, তার মধ্যে ইফ আছে, ইফ এলস আছে আর ইফ এলিফ এলস আছে। আশা করি আমরা একটা ক্লাসে 7 নম্বর অধ্যায়টা শেষ করে দেব। শুধু তোমাদের ভালোবাসা, লাইক, কমেন্ট, শেয়ারেরটাই দাবি রাখি, অন্য কোনো দাবি আমাদের এখানে নেই। কারণ চ্যানেলটা পেইড নয়, ফ্রি ক্লাস। আর ফ্রি ক্লাসে ফ্রি মতো তোমার কিছু পাচ্ছ না, ফ্রির মতো কিছু পাচ্ছ না। আশা করি তোমরা ফ্রির থেকে অনেক বেশি কিছুই পাবে, আর পেয়ে থাকো, পেয়ে আসছো, এটাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখে নিই, বইটা খুলে নিই। বই থেকে কি বলেছে, এই হলো শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট। আমাদের এখান থেকে বইটা পড়লেই হয়ে যাবে, কোনো নোটসের প্রয়োজন নেই, তাই আর নোটস এখান থেকে দিচ্ছি না, কাউকে নোটস পড়ানো হয়নি, আমরা বই থেকে পড়েছি। প্রথমে দেখে নিই এখানে কী বলেছে ভূমিকাতে। পাইথন প্রোগ্রামে বিভিন্ন প্রকার কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রামের সম্পাদনে অভিমুখ পরিবর্তন করা যায়। এখান থেকে প্রশ্ন, পাইথন প্রোগ্রামে কীভাবে আমরা প্রোগ্রামের অভিমুখ চেঞ্জ করতে পারি? বিভিন্ন ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করে আমরা পরিবর্তন করতে পারি। পাইথনে বিভিন্ন প্রকারের কন্ডিশনাল স্টেটমেন্ট, যেমন কি আছে ইফ, ইফ এলস, ইফ এলিফ এলস, কন্ট্রোল স্টেটমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তার মানে যেগুলো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, ওগুলো কিন্তু আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে কিন্তু তোমরা কিন্তু দুটোকে একই বলতে পারো, যাহাই কন্ডিশনাল স্টেটমেন্ট তাহাই হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে, আবার এক বা একাধিক কন্ডিশন বা শর্তের উপর নির্ভর করে কাজ করে বলে এদেরকে শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট বলে। যেহেতু এখানে এক বা একাধিক শর্ত থাকে, মার্কসটা 30-এর বড় কিনা, 30-এর ছোটো কিনা, তোমার মার্কস 80 বেশি হলে এ, 70-এর বেশি হলে এ বি, 60-এর বেশি হলে সি। তার মানে এক বা একাধিক শর্ত কাজ করে বলে এর নাম হচ্ছে শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট, যাকে আবার বলা হয় কি ব্রাঞ্চিং স্টেটমেন্ট বা হ্যাঁ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, অপরপক্ষে এদেরকে আবার কি ডিসিশন মেকিং স্টেটমেন্টও বলা হয়। তাহলে দেখো, এই যে শর্ত সাপেক্ষে স্টেটমেন্টগুলো আছে, যাকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট বা কন্ট্রোল স্টেটমেন্ট বা ব্রাঞ্চিং স্টেটমেন্ট বা ডিসিশন মেকিং স্টেটমেন্ট, এই এত নামে কিন্তু এই স্টেটমেন্টগুলোকে বলা হয়। আশা করি ক্লিয়ার এই ভূমিকার মধ্যে। তাহলে আমরা এই ভূমিকার মধ্যে পেলাম হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট কি, ইহাকে আবার কন্ডিশনাল স্টেটমেন্ট কেন বলা হয়, কতগুলো কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, ইফ, ইফ এলস, ইফ এলিফ এলস। আবার কন্ডিশনাল স্টেটমেন্টকে আমরা কী কী নামে জানতে পারি, এগুলো আমরা জানলাম। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটার আর মুখস্থ দরকার নেই, যা উপরে লেখা আছে সংজ্ঞাতে কিছু জিস্ট করে দেওয়া আছে। কি লেখা আছে, পাইথন প্রোগ্রামে যে সমস্ত কন্ট্রোল স্টেটমেন্টের সাহায্যে শর্ত প্রয়োগ করে প্রোগ্রামের অভিমুখ পরিবর্তন করা হয়
তাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। যেমন কি ইফ, ইফ এলস, ইফ এলিফ এলস, এই তিনটাই হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন আমরা এই তিনটে সম্বন্ধে জানবো, যদিও কিন্তু আমরা তিনটে সম্বন্ধে কিন্তু খুব ভালোভাবেই আশা করি আমাদের লাস্ট যে 3টা ভিডিও আছে আমরা কিন্তু জেনে এসেছি। তো এখন আবার জানো, তোমাদের মুখস্থ হয়ে যাবে, বারবার ভিডিও দেখো, স্যারের কথাগুলো শোনো, আশা করি বই প্লাস স্যারের ভিডিও দুটো মার্জ হয়ে ভালো আউটপুট চলে আসবে, তাই তো? আর তোমাদের কিন্তু প্রত্যেকের রেজাল্ট ভালো হওয়া চাই। কি বলছে ইফ স্টেটমেন্ট? পাইথন প্রোগ্রামে কন্ডিশনাল বা সত্য ট্রু হলেই তবেই কিছু স্টেটমেন্ট সম্পাদন করার জন্য ইফ স্টেটমেন্ট ইউজ করা হয়, কিন্তু মিথ্যা হলে কিন্তু আউটপুট প্রদর্শিত হবে না। কারণ এখানে বলছে শুধু ইফ, যদি ট্রু হয় তবে কি হবে, এবার ফলস হলে কিন্তু এখানে এক্সিকিউট হবে না। আমি যদি বলি 30-এর বেশি পেলে পাস, তাহলে ইফ মার্কস গ্রেটার দ্যান 30 তবে কি হবে, ইউ উইল পাস। এবার তোমাদের প্রশ্ন, স্যার তাহলে না হলে কি হবে? আমি তো না হলে বলিনি, না হলের জন্য আবার ইফ এলস চলে আসবে। এক্ষেত্রে কী হবে, যদি শুধুমাত্র ট্রু হয় তবেই পাস, না হলে কোনো কিছু ফলাফল পাওয়া যাবে না। ট্রু হলে এক্সিকিউট করবে। তাহলে এটার সিনট্যাক্স কী হবে, ইফ কন্ডিশন বা এক্সপ্রেশন, তার মানে ট্রু হলে কী হবে, স্টেটমেন্ট 1 বা স্টেটমেন্ট 2 এটা এক্সিকিউট করবে। ঠিক আছে, এখানে একই গল্প দেওয়া আছে, তোমরা জাস্ট দেখে নিও, আমি এটা মানে পড়াচ্ছি না, যা বললাম তাই আছে, বেশি কিচ্ছু নেই। পারলে একটা আমরা উদাহরণ দেখে নিই। একটি সংখ্যা ধনাত্মক কিনা কীভাবে পরীক্ষা করব? তোমরাই বলো তো, একটা নাম্বারটা পজিটিভ না নেগেটিভ কী করে বুঝবে? 5 একটা যদি নাম্বার হয়, 5 ধনাত্মক বা ঋণাত্মক কী করে বুঝবে? আমি যখন শিখেছিলাম ধনাত্মক ঋণাত্মক, আমাকে আমার স্যার বা বাবা শিখেছিল যে 0-র থেকে বেশি হলে ধনাত্মক, 0-র কম হলে ঋণাত্মক। তাহলে আমাকে প্রোগ্রামটা এইভাবে দেখতে হবে, আমাকে চেক করতে পারছে ধনাত্মক কিনা। তখন কী করবো, একটা নাম্বার 11 দেওয়া আছে, বা তুমি চেয়ে নাও n ইকুয়াল টু ইন্ট ইনপুট নাম্বার, যাই হোক, যদি এনটা বড় হয় 0 থেকে, তবে যদি ট্রু হয় তবে কী হবে, প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ। এখানে যদি আমি মাইনাস দিতাম 11, তবে কিন্তু আমার আউটপুট আসতো না, কারণ ইফে কাজই হচ্ছে যদি ট্রু হয় তবে কি হবে, তবে আমার পজিটিভ। আশা করি বুঝতে পেরেছ। এখানে এই আমার বলাটাই এখানে ব্যাখ্যা হিসাবে দেওয়া আছে, তোমরা ভিডিও পজ করে একবার পারলে পড়ে নাও যাদের কাছে এই বইটা নেই। ঠিক আছে, না হলে যদি বুঝতে সমস্যা হয় তোমরা একবার ব্যাকে যাও, আরেকবার শুনে নাও, নিশ্চয়ই ক্লিয়ার হবে, অবশ্যই ক্লিয়ার হবে। আরেকটা উদাহরণ কী দেওয়া আছে, একটি সংখ্যা ঋণাত্মক কিনা। আমি যদি এই প্রোগ্রামটাকে ঋণাত্মক করি তো আমাকে কী করতে হবে, তবে আমাকে এই গেটার দিনের জায়গায় কী করতে হবে, লেস দ্যান করতে হবে। দেখো এখানে তাই করা আছে, একটা নাম্বার দিয়েছে n ইকুয়াল টু -12, যদি nটা 0-র বড় হয়, দেখো যদি 0-র বড় হয়, ইফ দ্য কন্ডিশন ফলস নো মেসেজ উইল বি ডিসপ্লে। আমি তো এখানে 0-র বড় করেছি, তাহলে প্রিন্ট দ্য ইনপুট নাম্বার ইজ নেগেটিভ। তার মানে কিন্তু আমার 0-র বড় হলে কিন্তু আমার এটা নেগেটিভ দেখাবে, মানে বলছে, কিন্তু এটা কিন্তু আমার ভুল দেওয়া আছে। এখানে আমার করতে হতো 0-র কম হলে নেগেটিভ। আউটপুট কি আসবে, নো মেসেজ উইল বি ডিসপ্লে। এক্ষেত্রে কোনো মেসেজ দেখাবে না, কেন, আমি তো কন্ডিশনটাই ভুল দিয়েছি, আমি দিয়েছি 0-র বড়, তবে এই নাম্বারটা তো 0-র বড় না, এটা তো ফলস হচ্ছে, তাই না? ফলস হলে কোনো মেসেজ আসছে না, বুঝতে পেরেছ? তো এখানে আমার ওপরে উদাহরণে ট্রু দিয়ে দেখিয়েছে, আর নিজেরটা কি ফলস দিয়ে দেখিয়েছে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো তো? না বুঝলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট তো করবেই, যে কোনোভাবে কমেন্ট করতে পারো, কিন্তু তোমরা, আমি বলবো বারবার ভিডিওটা শোনো, তোমাদের ক্লিয়ার হবে, ডাউট ক্লিয়ার হবেই। খুব সহজ পাঠ। এবার দেবো ইফ এলস, যদি কি হবে, না হলে কি হবে, মানে হলে কি হবে, না হলে কি হবে। পাইথন প্রোগ্রামে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে কন্ডিশনটি ট্রু হলে ট্রু ব্লকটা এক্সিকিউট করবে, আবার যদি ফলস হয় ফলস ব্লকটা এক্সিকিউট করবে। যেমন এক্ষেত্রে সিনট্যাক্স কী হবে, আচ্ছা সিনট্যাক্স কথার অর্থ কি, নিয়ম, আমরা তো সিনট্যাক্স শিখেছি আগে। যদি কন্ডিশন বা এক্সপ্রেশন ট্রু হয় তবে বডি 1টা হবে এক্সিকিউট, আর এলস হলে বডিটা এক্সিকিউট হবে, মানে ফলস পার্টটা এক্সিকিউট করবে। ব্যাখ্যা দেওয়া আছে, পাইথন প্রোগ্রামে প্রথম কন্ডিশন বা এক্সপ্রেশনকে পরীক্ষা করে এবং এটি যদি ট্রু হয় তবে ইফের প্রথম পার্টটা এক্সিকিউট করবে, আর ফলস হলে পরের পার্টটা এক্সিকিউট করবে। হয়ে গেল। এবার আমরা একটা উদাহরণ দেখে নিই। কী বলেছে, n ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার নাম্বার। এখানে আমার নাম্বারটা চেয়ে নিয়েছে,
সাপোজ আমি যদি এটাকে মানে রান করে দেখো, এখানে দেখিয়েছে যদি আমার নাম্বারটা আমি 30 এন্টার করি, কারণ এন্টার নাম্বার করলাম 30 করলাম, এবার 30 চেক হবে শূন্য থেকে। তো নাম্বারটা কি এন মানে কি 30, নাম্বারটা কি শূন্য থেকে বড়? ইয়েস। যদি ট্রু হয় তবে কী হবে, দ্য ইনপুট নাম্বার মানে 30 ইজ পজিটিভ। দেখো তাই কিন্তু এখানে এক্সিকিউট করেছে, ইনপুট নাম্বার 30 ইজ পজিটিভ, কারণ আমার থেকে নাম্বারটা শূন্য থেকে বড়। আর এলস কি বলছে, দ্য ইনপুট নাম্বার ইজ নেগেটিভ। আমার যদি এখানে ট্রু পার্টটা কাজ মিলে যাচ্ছে, তাহলে আমার ট্রু পার্টটা এক্সিকিউট করবে, ফলস পার্টটা এখানে আসবে না। দেওয়া আছে ইফ কন্ডিশন ইজ ট্রু, ইফ কন্ডিশন ইজ ফলস। বুঝে গেছি। এবার থেকে আউটপুট 2 নাম্বারটা কী দিয়েছে, মানে একই প্রোগ্রামকে ও দুবার আউটপুটে দেখিয়েছে। যদি আমি এন্টার করতাম -15, তবে কিন্তু আমার প্রথম পার্টটা কিন্তু আমার ট্রুটা কিন্তু এক্সিকিউট করতো না, কারণ -15 তো শূন্য থেকে ছোটো, তখন কিন্তু আমার ফলস পার্টটা এক্সিকিউট করতো। তখন আমার আউটপুট কী আসছে, দ্য নাম্বার -15 ইজ নেগেটিভ। বুঝতে পেরেছি। আবার যদি আমি করতাম শুধু 15, তখন কিন্তু আমার কী আসতো, দ্য নাম্বার 15 ইজ পজিটিভ। সেক্ষেত্রে কিন্তু আমার ট্রু পার্টটা এক্সিকিউট করতো। তার মানে ইফ এলসের সুবিধা আছে, অবশ্যই সুবিধা আছে। যখন আমার একটা সত্য দেব, সত্য ট্রু হলেও ফলাফল পাবা, সত্য ফলস হলেও ফলাফল পাচ্ছ। তার মানে এক্ষেত্রে কিন্তু আমার দুটোই খুব কার্যকারী। এবার তাহলে বলো ইফের সাথে ইফ এলসের পার্থক্য কী? ইফে একমাত্র ট্রু পার্টটা এক্সিকিউট করে, আর ইফ এলসে ট্রুও করবে ফলসও করবে, যে কোনো একটা করবে। যখন যেটা ম্যাচ খাবে তখন সেটাই করবে। তাহলে সহজ বেশি কোনটা? ইফ তো সহজ, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু দরকার বেশি আমার ইফ আর এলস। আমি তোমাকে একটা কাজ করতে বললাম, তুমি যদি ভালো নাম্বার পাও তোমাকে আমি একটা গিফট দেব, তুমি যদি একটু নাম্বার কম পাও গিফটের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে। এবার আমাদের আছে হচ্ছে ইফ এলিফ এলস। ও আচ্ছা, এখানে একটা পার্ট দিয়েছে পাস না ফেল, যেটা দিয়ে আমি প্রথমেই বলছিলাম উদাহরণটা। একটা নাম্বার দিয়েছে 30 হলে পাস, আবার নাম্বার দিচ্ছে কত 29 হলে ফেল। তো সেক্ষেত্রে 30 বা 29 তোমাকে আবার ডিপেন্ড করতে হবে তুমি কতর মধ্যে পাস ফেল দেখাবে। এখানে কী করেছে, মার্কস ইনপুট এ মার্কসের মধ্যে নাম্বারটা চেয়ে নিয়েছে, দেখো নাম্বারটা এখানে চেয়ে নিয়েছে। এবার যদি মার্কসটা 30 বেশি হয় বা 30 বেশি বা সমান, তবে কী হবে, পাস, না হলে ফেল। আমি যদি এখানে করতাম 25, তাহলে 25 বেশি হলে পাস, না হলে ফেল। মানে মোদ্দা কথা এখানে পাস ফেলকে আমরা দেখাতে হবে। তো আমরা জানি যে আমাদের মানে বেসিক মার্কস থাকে 30, তো এখানে 30 উপরে কম্পেয়ার করেছে, হলে পাস না হলে ফেল, হয়ে গেল। এবার আরেকটা প্রোগ্রাম তো এখানে দিয়েছে, দুটো নাম্বার নিয়েছে, দুটো নাম্বারের মধ্যে কে ছোটোকে বড় দেখাবে। তো প্রথম নাম্বার স্টোর করেছে নাম্বার 1-এর মধ্যে, পরেরটা স্টোর করেছে নাম্বার 2-এর মধ্যে। কী করে স্টোর করলো, এই ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার, ইনপুট এন্টার সেকেন্ড নাম্বার, এভাবে নাম্বার চেয়ে নিয়েছে। যদি নাম্বার 1টা বড় হয় নাম্বার 2 থেকে, তবে কী হবে, নাম্বার 1 ইজ লার্জার আর নাম্বার 2 ইজ স্মলার। আর না হলে কী বলছে, যদি আমার নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় না হয় তবে কী হবে, নাম্বার 2 ইজ লার্জার, নাম্বার 1 ইজ স্মলার, হয়ে গেল। এবার এটাকে আমরা রান করে দেখি। রান করে দেখানো আছে ইনপুট ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 10, ইনপুট সেকেন্ড নাম্বার 20, তাহলে নাম্বার 1 কি নাম্বার 2 থেকে বড়? নিশ্চয়ই না। সেক্ষেত্রে কী হবে, নাম্বার 2 হলেও বড় আর স্মল হচ্ছে 10। তোমাদের এই বইগুলোতে এত সুন্দর উদাহরণ দেওয়া আছে, তাই বলে প্রথমে আবার অনেকে বলছিল যে স্যার পাইথন প্রোগ্রাম করব, আমাদের কি কম্পিউটার লাগবে? কিন্তু যা বইতে দেওয়া আছে তোমাদের কম্পিউটারের খুব একটা প্রয়োজন নেই, থাকলে তো বেশি ভালো, কিন্তু সবার জন্য বিবেচনা করে কিন্তু বইগুলো খুব ভালো এবার বেরিয়েছে। আশা করি পরবর্তী বছরগুলোতে বইগুলোকে আরও ওরা আধুনিক করবে, আরও ভালো করবে, যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। দেখো আমি যে পড়াচ্ছি আমার কিন্তু প্রোগ্রাম করে দেখানোর প্রয়োজন নেই, এই বইতে এত সুন্দর দেওয়া আছে তাতে কিন্তু বই থেকে পড়িয়ে হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু ভালো মতো বইটা ফলো করো, ঠিক আছে। আবার দেখো এই প্রোগ্রামটাই প্রথম নাম্বার দিলে 100, পরেরটা দিয়েছে 50, তো সেক্ষেত্রে আমার প্রথমটা বড়, তা বড় নাম্বার 100, স্মল নাম্বার 50। আশা করি আমরা ইফ এলসটা বুঝে গেলাম। এবার লাস্ট পার্ট আজকে ক্লাসে, ইফ এলিফ এলস। তাহলে ইফ এলিফ এলস কখন করব, যখন অনেকগুলো সত্য থাকবে। অনেক সত্য মানে কি, যেমন গ্রেডেশন সিস্টেম আমাদের 90 বেশি ডাবল এ, 80 বেশি এ বা এ প্লাস, 70 বেশি এ, 60 বেশি বি, এইভাবে যখন অনেকগুলো সত্য থাকবে তখন আমরা কী করবো, ইফ এলিফ এলস, মানে ইফের মধ্যে আবার ইফ ইউজ করবো। 2 বা ততোধিক কন্ডিশন বা টেক্সট এক্সপ্রেশনকে পরীক্ষা করার জন্য কিন্তু আমাদের ইফ এলিফ এলসটা ব্যবহার করা হচ্ছে। একদম ঠিক, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নেবে। এক্ষেত্রে সিনট্যাক্স কী হবে, ইফ কন্ডিশন হলে কী হবে, এলিফ কী হবে, আর না হলে কী হবে। এক্ষেত্রে ইফ হলে কী হবে, ইফ না হলে ইফ কী হবে,
না হলে কি হবে, এইভাবে করতে করতে কিন্তু পরে কিন্তু আমাদের কি করলো, মানে আর লাস্টে হবে না হলে কি হবে। ঠিক আছে, একটা উদাহরণ দেখে নাও। একটা ইনপুট করো সংখ্যা, মানে ইনপুট সংখ্যা ধনাত্মক, শূন্য নাকি ঋণাত্মক। আমি একটা নাম্বার এন্টার করব, নাম্বারটা পজিটিভ, নাম্বারটা নেগেটিভ নাকি শূন্য। মনে করি আমি একটা নাম্বার দিলাম শূন্য। আচ্ছা, শূন্য কি ধনাত্মক না ঋণাত্মক? মোটেও না, শূন্য হচ্ছে কোনো ধনাত্মক না ঋণাত্মক না, তখন দেখাবে তুমি এন্টার করেছো শূন্য, বা শূন্য কোনো ভ্যালু হয় না, যা লিখে দেবে। এবার দেখো একটা নাম্বার আমি চেয়ে নিলাম নাম্বারের মধ্যে, নাম্বার ইকাল টু ইন্টার নাম্বার হলো। আমি এখন দেখো নাম্বারটা হয়তো এন্টার করলাম 12, আউটপুটে 12। তো 12 কি শূন্যর থেকে বড়, তাহলে কী আসবে আউটপুটটা, নাম্বার হলো পজিটিভ, তাহলে নাম্বার এসছে পজিটিভ। এবার আবার যদি আমি দিতাম নাম্বারটা হচ্ছে 0, তখন কি ম্যাচ করবে, শূন্যর বড় হলে পজিটিভ, 0 তো বড় না। যদি নাম্বারটা সমান সমান শূন্য, তবে কি হবে, ইনপুট নাম্বার ইজ 0, তখন কিন্তু আমার হবে ইনপুট নাম্বার 0। আবার দেখো না হলে কি হবে, ইনপুট নাম্বার নেগেটিভ। তো এখানে কি হলো, শূন্যর বড় হলে পজিটিভ, আর যদি শূন্য দাও তবে নেগেটিভ, তবে ইউ হ্যাভ এন্টার শূন্য। আর যদি দুটো ম্যাচ না করে তবে নিশ্চয় শূন্য কম হবে, তখন কী হলো, নাম্বার নেগেটিভ। এইভাবে প্রোগ্রামটা করেছে। এবার দেখো লাস্ট আউটপুটটা কী আছে, -12। তো -12 কী হবে, শূন্যর বড়ও না শূন্যও না, তবে কী হবে, নেগেটিভ নাম্বার। এক্ষেত্রে কিন্তু এরা যদি চাইতো আবার কিন্তু করতে পারতো, শূন্যর কম হলে নেগেটিভ, এখানে করতে পারতো। তুমি যদি চাইতা প্রোগ্রামটাকে এমন করতে পারতো, ইফ নাম্বার লেস দ্যান শূন্য, তখন হবে নেগেটিভ এখানে, আর না হলে ইউ হ্যাভ এন্টার 0। তুমি যেভাবে মন চাই করতে পারো। তুমি প্রোগ্রাম শিখে গেছো, তবে তুমি প্রোগ্রামটাকে নিজের ইচ্ছা মতো কিন্তু অভিমুখ পরিবর্তন করতে পারো। আমরা আগেই বলেছি কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে কিন্তু প্রোগ্রামের অভিমুখ চেঞ্জ করা যায়। তোমার হাতে সব আছে, তো ভালো মতো প্রোগ্রাম শেখো, কোডিং শেখো, তোমরা কিন্তু প্রোগ্রামের অভিমুখ চেঞ্জ করতে পারবে। খুব সুন্দর দেখো এখানে ব্যাখ্যা দিয়েছে, প্রথম আউটপুটে কেন এটা হলো পজিটিভ, পরেরটা কেন হলো নেগেটিভ বা 0, 3 নাম্বারটা কেন হলো নেগেটিভ। খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে, তোমরা ভালো করে একটা পড়ে নিও। ঠিক আছে, স্ক্রিনশট নাও, পড়ে নাও, অনেক অনেক উপকার হবে। এবার ধরো একটা প্রোগ্রাম কি 3টা নাম্বারের মধ্যে কে সবচেয়ে বড় সবচেয়ে ছোট দেখাতে বলেছে। নাম্বার 1-এর মধ্যে ইনপুট ফার্স্ট নাম্বার, নাম্বার 2 ইনপুট সেকেন্ড নাম্বার, নাম্বার 3 ইনপুট মানে থার্ড নাম্বার হবে। যেমন আউটপুট দেখো এখানে, প্রথম নাম্বার 10, তারপরে 20, তারপরে 30 দিয়েছে। তো এর মধ্যে বড়কে 30 আর ছোটোকে 10। তো এটাকে আমি কী করে চেক করব, যদি নাম্বার 1টা বড় হয় নাম্বার 2 থেকে, মনে করো আমি 3 নাম্বার দিলাম 1, 2, 3, আমাকে চেক করতে হবে 1 কি 2 থেকে বড়, আবার 1 কি 3 থেকে বড়, তবে 1 বড় হবে। তো এই ক্ষেত্রে প্রতিটা নাম্বারকে বাকি দুটো নাম্বারের সঙ্গে কম্পেয়ার করতে হবে। এখন এখানে তাই করেছে, যদি নাম্বার 1 বড় হয় নাম্বার 2 থেকে এবং নাম্বার 1 বড় হয় নাম্বার 3 থেকে, তবে কী হবে, লার্জেস্টটা নাম্বার 1। আবার যদি এলস ইফ মানে এলিফ, আবার যদি কি বলছে, নাম্বার 2 বড় হয় নাম্বার 1 থেকে এবং নাম্বার 2 বড় হয় নাম্বার 3 থেকে, তবে নাম্বার 2 বড়, না হলে নাম্বার 3 বড়। হয়ে গেল। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু দেখো 3টা নাম্বারের মধ্যে ছোট বড় বের করতে পারলাম ইফ এলিফ এলস দিয়ে। আর যেটা আমাদের লাস্ট প্রোগ্রাম দেওয়া আছে কি, গ্রেডেশন, যেটা আমি প্রথমে আমি সবাইকে মানে উদাহরণ দিয়ে থাকি, গ্রেডটা দিয়ে উদাহরণ দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কি বলছে, 90 বেশি পেলে ই বা এক্সিলেন্ট, 70 থেকে 90 সমান বা ছোট হলে হবে এ, 60 থেকে 70 মধ্যে হলে বি, 35 থেকে 60 মধ্যে হলে সি, না হলে ডি। না হলে ডি মানে এই না হলেটা কিন্তু আমাদের লাস্ট পার্টটা হবে এলস দিয়ে হবে, বাকি সব আমাদের হবে ইফ এলিফ দিয়ে হবে। যেমন দেখে নাও, মার্কসটা আমি চেয়ে নিলাম ইউজার থেকে, যদি মার্কসটা 90 বেশি হয় তবে ই, এলিফ মার্কস 70 বেশি তবে এ, এলিফ মার্কস 60 বেশি তাহলে বি, এলিফ মার্কস 35 বেশি তবে সি, আর না হলে কি হবে, না হলে ডি। দেখে নাও একটা আউটপুট দেখি, 91 কার সঙ্গে ম্যাচ করলো, এর সাথে, তো কী হলো ই। আউটপুট 2, 90 কার সঙ্গে ম্যাচ করলো, 90 কিন্তু এর সাথে, সেক্ষেত্রে কেন এর সাথে ম্যাচ হলো, দেখো 90 বেশি বলছে ই, বাট 90 তো 90 বেশি না, 90 কিন্তু 90 থেকে ছোট, সেক্ষেত্রে 70 সমান বা বেশি থেকে 90 পর্যন্ত হবে, সেক্ষেত্রে এ। বুঝো ব্যাপারটা। আউটপুট 3, 70 দিয়েছি, 70 কার সঙ্গে ম্যাচ হবে, 70 কিন্তু এই হবে, কেন 70 বেশি বা সমান হলে কিন্তু বলছে এ। লজিক খেয়াল করবে, ঠিক আছে। আবার 69, এটা কিন্তু হবে বি, কেন এটা কিন্তু হচ্ছে আমার 60 বড় থেকে 70 কম অবধি, কারণ 70 সমান থেকে বেশি হচ্ছে এ। এইভাবে কিন্তু সবগুলো আউটপুট দেওয়া আছে। 60 হলে বি, 59 হলে সি, 45 হলে সি, আর 44 হলে ডি।
তো স্টুডেন্ট, ক্লাসটা তো এখানে শেষ করতে হচ্ছে। আমরা কিন্তু দেখো তোমাদের দাবি মতো সিঙ্গেল ক্লাসে গোটা চ্যাপ্টারটা শেষ করে দিলাম। এবং এই ক্লাসে আমরা কী কী শিখলাম? ইফ শিখলাম, ইফ এলস শিখলাম, ইফ এলিফ এলস শিখলাম, তাই আমার ছিল সরি এবং এগুলো শিখে গেলাম। তো আমি যদি আবার, এটা আমাদের কম্পিউটার সায়েন্সের ছিল হচ্ছে সিলেবাসটা, আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি, সিলেবাসটা তুমি বুঝে যাবে। তো দেখনি একবার এখান থেকে কী আছে। তো ইফ শিখলাম, ইফ এলস শিখলাম এবং ইফ এলিফ এলস শিখলাম। এবার বাকি আছে আমাদের অনুশীলনী এবং অনুশীলনী। তো অনুশীলনী আজকে করাচ্ছি না, তোমরা এই ক্লাসটা ভালো মতো হজম করে নাও যা যা শেখালাম। তো পরের দিন তোমাদের লাইক কমেন্টে আশায় থাকবো। পরের দিন তোমাদের এই চ্যাপ্টার থেকে অনুশীলনী করাবো, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, ধরতে সুবিধা হবে, উত্তরগুলো মিলাতেও সুবিধা হবে। ঠিক আছে, বাই, বেস্ট অফ লাক। প্রত্যেককে মন দিয়ে বই পড়ো, যার কাছে যে বই আছে সব বই পড়ো, সব কিছু ব্যাপার একই। গৃহপালের বইও পড়ো, সমস্ত বই ভালো। তোমাদের অনেক বেস্ট অফ লাক আগামী পরীক্ষাগুলোর জন্য। খুব মন দিয়ে পড়াশোনা করো। বাই।